হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ভিয়েতনামের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ভিয়েতনামে আমাদের ৯ নম্বর দিন, আর সকাল সকাল আমরা বাস ধরে বেরিয়ে পড়েছিলাম নিমবিনের উদ্দেশ্যে। হানয় থেকে নিমবিন যেতে ৩ ঘন্টা মতো সময় লাগে। সকাল ৮টা নাগাদ আমাদের পিক আপ ছিল। আজ থেকে প্রায় ১০০০ বছর আগে কিন্তু এই নিমবিনই ছিল ভিয়েতনামের রাজধানী। ১০০০ বছর আগে চায়নাদের দখলে ছিল এই ভিয়েতনাম, আর তারপর যখন ভিয়েতনাম স্বাধীন হয় তখন নিমবিনেই গড়ে ওঠে ভিয়েতনামের রাজধানী, যেটা এনশিয়েন্ট ক্যাপিটাল নামে পরিচিত। আজ আমাদের প্রথম গন্তব্য এই এনশিয়েন্ট ক্যাপিটাল। আর এই এনশিয়েন্ট ক্যাপিটালে যাওয়ার জন্য আমাদের ওনারা দিয়েছিল ২ রকমের অপশান। একটা তো বাসে করে, আর একটা এই সাইকেল রাইড করে। আমরা এই সাইকেলিংকেই বেছে নিয়েছিলাম। দানাংয়ে তো আপনারা দেখেইছেন যে আমরা স্কুটি রেন্ট নিয়ে দানাং শহরটা ঘুরেছিলাম, সেটা একটা অন্য রকমের অভিজ্ঞতা ছিল। আর এখানে যখন সাইকেলিংয়ের অপশান ছিল তখন এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা আমরা একদম মিস করতে চাইনি। পাহাড়ের কোলে এত সুন্দর একটি ওয়েদারে এইভাবে সাইকেলিং করে যাওয়া সত্যি অন্যরকম। এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। দেশে আমরা যেরকম বাঁ দিক দিয়ে সব কিছু চালাই, এখানে কিন্তু উল্টো। এখানে ডান দিক দিয়ে চালাতে হয়। তাই প্রথম প্রথম একটু অসুবিধে হচ্ছিল, কিছুক্ষণ পর সেটা আবার ঠিক হয়ে গেছে। নিমবিনে আপনারা যদি আসেন অবশ্যই ঠান্ডা জামাকাপড় নিয়ে আসবেন। হোচিমিনে আমরা যেরকম গরম পেয়েছি, এখানের ওয়েদার কিন্তু একেবারে অন্যরকম। পাহাড়ি এলাকা তো, তাই বেশ ঠান্ডা। আর যখন হাওয়া দিচ্ছে তখন আরও বেশি ঠান্ডা লাগছে। তবে এই সাইকেলিং করার সময় খুব বেশি যে ঠান্ডা লাগছিল তা নয়, কারণ যেহেতু আমরা সাইকেলটা চালাচ্ছিলাম তাই একটু গরমও লাগছিল। যেখানে আমাদের বাস দাঁড় করিয়েছিল সেখান থেকে ২ কিলোমিটার রাস্তা ছিল এই এনশিয়েন্ট ক্যাপিটালে পৌঁছানোর জন্য, আর আমাদের সাইক্লিং করে সময় লেগেছিল ২০ মিনিট মতো। আর এখন আমরা যাচ্ছি সাইকেলগুলোকে পার্ক করতে। আর এই রাস্তাটাও কি অপূর্ব! এত সুন্দর একটি লেক, আর দুধারে গাছপালায় ভরা। আমরা যেই গ্রুপের সাথে এসেছি তারা সব একসাথেই সাইকেল রাখবো, তাই আমাদের যিনি ট্যুর গাইড উনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেই আমরা যাচ্ছি। তবে এখানে সাইকেল গ্যারেজ করার সময় দেখলাম কেউ সাইকেলে লক অ্যান্ড কি করছে না। এই বিষয়টা বেশ মজারই লাগলো আমার। অবশেষে আমরা পৌঁছালাম এনশিয়েন্ট ক্যাপিটালের গেটে। শুরুর দিকে যে গল্পটা আপনাদের বলছিলাম, তবে গল্প বললে ভুল হবে, এটা ইতিহাস। আজ থেকে প্রায় ১০০০ বছর আগে চীনেরা যখন ভিয়েতনাম ছেড়ে চলে যায় তখন ভিয়েতনামকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করা হয়। এই জায়গাতেই ভিয়েতনামের রাজা তার রাজপ্রাসাদ গড়ে তোলেন। আর এই এলাকাটা যেহেতু জনবসতি থেকে অনেকটাই দূর, তাই জায়গাটাও অনেকটা বেশি, আর শত্রুদের আক্রমণ থেকে ভয়ও ছিল বেশ খানিকটা কম। এগুলোই ছিল এই জায়গাটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ। ভিয়েতনামের মানুষ বিশ্বাস করেন কেউ যখন মারা যান তখন সে তার বাড়িতে বারে বারে ফিরে আসে, তাই ওনারা তার জন্য খাবার দাবার সব কিছু সাজিয়ে দেন। আর ইনি তো ছিলেন রাজা, তাই রাজা যেই কক্ষে থাকতেন সেইখানে ওনারা রাজা ও তাদের পরিবারের মূর্তি বানিয়ে রেখেছেন। আর সেখানে মাসের ২ দিন, ১ তারিখ ও ১৫ তারিখ, এই ২ দিন ওনারা তাদের রাজা ও রাজার পরিবারের জন্য খাবার দাবার দেন। আর এই জায়গাটাকেও ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই
এই হলো সেই রাজার ঘর। আমরা এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু অনেকটা ভিড় ছিল এখানে, তাই খুব একটা ভালো করে আমরা ফটো বা ভিডিও কোনোটাই নিতে পারিনি। তাও যেটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরছি। এই জায়গাটা আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ফিরে যাব। এই জায়গাটা এত অপূর্ব সুন্দর যে সত্যিই বলে বোঝানো যায় না। যতই দেখছি মন আর ভরছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই। তবে এইখান থেকে এবার আস্তে আস্তে আমরা ফিরে যাব। যাওয়ার সময়ও লাগবে প্রায় 20 মিনিট মতো। মাঝ রাস্তায় আমরা লাঞ্চ করব, ওনারা একটা হোটেলে আমাদের দাঁড় করাবেন, সেখানেই আমরা লাঞ্চ করব। আর এখন আমরা একটা ছোট্ট গ্রামের পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এটা কিন্তু ওই রাস্তাটা নয়, এটা একটা আলাদা রাস্তা, ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে। পাহাড়ের বুকে এর আগে গ্রাম দেখেছি, কিন্তু যখনই দেখেছি তখন গাড়ির ভিতরে থাকতাম আমরা। নিজে নিজে পুরো জায়গাটা এক্সপ্লোর করা, এর অভিজ্ঞতাই কিন্তু অন্যরকম। যেখানে একটু ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছি, কোনো জায়গায় একটু ফটো তুলে নিচ্ছি, আবার কোনো কোনো জায়গায় ছোট ছোট ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমরা প্রকৃতি দেখে দেখে এতক্ষণ সাইকেল চালাচ্ছিলাম, আমাদের সামনে যারা ছিলেন ওনারা অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। আমরা বেশ কিছুক্ষণ ধরে ওনাদের দেখতেও পাচ্ছিলাম না। সামনে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম। বেশ আরও কিছুক্ষণ পর ওনাদের আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, জানি না এই অভিজ্ঞতা আবার হবে কি না, তবে এই অভিজ্ঞতাটা থেকে যাবে স্মৃতির আরও একটা পাতায়। অনেকক্ষণ সাইকেল চালাচ্ছিলাম তো, তাই খুব খিদেও পেয়ে গিয়েছিল। সকালে 8টার সময় আমাদের পিক আপ ছিল, তাই বেশি কিছু খাওয়াও হয়নি। তাই এখন মনে হচ্ছে কোথায় রেস্টুরেন্টটা, কখন একটু খাবার খাবো। তাও আমাদের সাইক্লিং যেহেতু শেষের পথে, তাই আমি একটা ছোট্ট ভিডিও করে রাখলাম নিজের জন্য। প্রায় আধ ঘন্টা মতন লাগলো আমাদের এই গ্রাম থেকে শহরে প্রবেশ করতে। এই যে চলে এসেছি আমরা। লাঞ্চ করে নিয়ে এখন আমরা আর একটা জায়গায় এসেছি বোটিং করতে। এখানে এক একটা বোটে 2 জন করে অ্যালাউ করেন। 1 ঘন্টা মতো বোটিং করাবেন। আমরা যেহেতু এটা প্যাকেজে এসেছি, তাই আলাদা করে আমাদের টিকিট কাটতে হয়নি। তবে আপনারা যদি কেউ আলাদা করে আসতে চান, তাহলে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী একজনের জন্য 1000 টাকা টিকিট লাগবে। আমাদের এখানে যেরকম হাতে করে দাঁড় টানে, এখানে দেখছি ওনারা পায়ে করে দাঁড় টানছেন। এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। যদিও বা কখনো কখনো দেখছি হাতে করেও টানছেন, তবে বেশিরভাগ সময়টাই দেখলাম ওনারা পায়ে করে দাঁড় টানছেন। এই নদীটার নাম ট্যামকক। এখানে 3টে গুহার ভেতর দিয়ে আমরা যাব। কিংকং মুভিটা তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এই কিংকং মুভির বেশ কিছু দৃশ্য কিন্তু এখানেই শ্যুট করা হয়েছিল। কং স্কাল আইল্যান্ড, সেটা কিন্তু আসলে এই আইল্যান্ডটি। ওই মুভিটা শ্যুট করার জন্য প্রয়োজন ছিল প্রায় জনবসতি শূন্য এলাকা। আর ভিয়েতনামের এই জায়গাটা সত্যিই একদম জনবসতি শূন্য, সেই কারণেই শুটিংয়ের জন্য একদমই উপযোগী। এই জায়গাটা যখন নিজের চোখের সামনে দেখছি আর মুভির দৃশ্যগুলো মনে পড়ছে, তখন সত্যি ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় যখন কিংকং মুভিটি দেখি, তখন তো কোনোদিন স্বপ্নে ভাবতেও পারিনি যে শুটিংয়ের এই জায়গাগুলোতে এসে কোনোদিন পৌঁছাতে পারবো।
তাই ভেবেই মনটা খুব ভালো লাগছে যে ছোটবেলার সেই স্মৃতি আবার ফিরে ফিরে আসছে। লেকটা একদম ছবির মতো সুন্দর, তাই দেখে তো না ছবি তুলে থাকাই যায় না। আমার তো ইচ্ছা করছিল এই লাইফ জ্যাকেটগুলো খুলে একটু ছবি তোলার, কিন্তু আশেপাশে সবাইকেই দেখলাম লাইফ জ্যাকেট পরেই আছেন, তাই আমিও আর খোলার সাহস পেলাম না। এই যে আমরা এখন প্রথম গুহাটিতে প্রবেশ করছি। এত নিচু, আর ভেতরটা দেখুন পুরো অন্ধকার। একটা রোমাঞ্চ হচ্ছিল, মনে হচ্ছিল যেন গল্পের বইয়ের পাতার মতো কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আর এখানে ঢুকেই মনে হলো অন্য একটা জগতে যেন আমরা প্রবেশ করলাম। বাইরে এত সূর্যের আলো, কিন্তু ভেতরে দেখুন একদম খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে টিমটিম করে আলোগুলো জ্বলছে, ওই আলোগুলোই দেয়া আছে। আর এই যে পাথরের খাঁজে খাঁজে হলুদ আলোগুলো, এইগুলো না থাকলে কিন্তু একদমই দেখা যেত না। ওপরে এই পাথরগুলো বহু বছর ধরে জমে জমে তৈরি হয়েছে। আমরা নিজের হাতে যত সূক্ষ্ম কাজই বানানোর চেষ্টা করি না কেন, প্রকৃতির বানানো জিনিসটা সববার থেকে যেন কোথাও গিয়ে ছাপিয়ে যায়। আর এই গুহাটা ছিল সব থেকে বড় গুহা। ভিতরটা এত নিস্তব্ধ, একটা পিন পড়লেও অনেক বেশি আওয়াজ কানে আসে। এখান থেকে যখন বেরোচ্ছি মনে হচ্ছিল বহু বছর পর সূর্যের আলো দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ। 3টে গুহার মধ্যে এটা ছিল প্রথম গুহাটা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার দেখুন কতগুলো বোট এদিক থেকে আসছে, ওনারা এদিকে ঢুকছেন। আর এখানে সবাইকে যদি আপনি হাত নাড়ান, ওনারাও খুব মিষ্টি একটা হেসে আপনাকে হাত নাড়াবে। এখানে বিভিন্ন দেশ বিদেশের মানুষের সমাগম হয় তো, তাই আপনি যদি ওনাদের সাথে কথা বলেন তাহলে বিভিন্ন দেশের অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাই আমরাও চেষ্টা করি যাদের সাথে যতটুকু আলাপ করা সম্ভব তাদের সাথে একটু আলাপ করে ওনাদের বিষয়ে কিছু জানার। আমরা এখন গুহা থেকে পুরো বাইরে চলে এসেছি। এরপর আমরা যাব পরবর্তী গুহায়। এই দেখুন, এর পরের গুহাটায় আমরা প্রায় চলে এসেছি। আগের গুহাটা একটু উঁচু ছিল, তাই হাতটা ঠেকাতে পারিনি ওপরে। দেখুন এই গুহাটা এতটা নিচু, হাত ঠেকে যাচ্ছে। আর এই গুহাটা খুব একটা বেশি বড় নয়, খুবই সামান্য ছিল। খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর প্রকৃতির কোলে এই পাহাড়গুলো দেখুন কত সুন্দর। এখানে না এলে জানতেই পারতাম না যে এত সুন্দর একটা জায়গাও আছে। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ গুহার সামনে। এর ওপরের ডিজাইনগুলো আবার একটু অন্যরকম, বেশ সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি পড়লে কিন্তু এই ওপর থেকে চুয়ে চুয়ে অল্প জল পড়ে। আর বাইরেটা তো ঠান্ডাই, কিন্তু এর ভেতরটা যেন অনেকটা বেশি ঠান্ডা। এর আগের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর আগের দিন আমরা হালং বেতে গিয়েছিলাম, কিন্তু গতকাল ওয়েদার এতই খারাপ ছিল যে আমরা ঠিকমতো দেখতে পাইনি। আর প্রায় পুরো ট্রিপটাতেই আমরা রেনকোট পরে ঘুরেছি। হালং বে খুবই সুন্দর একটি জায়গা, ওখানে খুব সুন্দর একটা বিচও ছিল। ওয়েদার ভালো থাকলে আমরা সেখানে নামতে পারতাম, কিন্তু ওয়েদার এতই খারাপ ছিল যে আমরা বিচটাতেও নামতে পারিনি, আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেভাবে উপভোগ করতে পারিনি। তবে আজকে এই নিমবিনে এসে হালং বে ঠিকমতো না দেখতে পাওয়ার দুঃখটা একেবারে মিটে গেল। সকাল থেকে একটু ভয়ও পাচ্ছিলাম, বারবার দেখছিলাম ওয়েদার কাস্ট। ওয়েদার তো বলছিল বৃষ্টি হবে, তবে এখনও অবধি
সেভাবে বৃষ্টি আমরা দেখতে পাইনি। গুহার উপরের এই পাথরগুলো এত সুন্দর করে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, তাই আমি একটু ক্লোজ ভিডিও নিয়ে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর পরে আমিও যখন দেখব তখন ভালো লাগবে আমার। গুহাটা দেখুন কি দারুণ, আর একদম ছোট, মাথাটা প্রায় ঠেকে যাওয়ারই জোগাড়। আগের গুহার থেকে এই গুহাটা যেন আরও অনেকটা বেশি লম্বা আর অনেক বেশি ঠান্ডা আর অন্ধকার। এখানে যে ওনারা কিভাবে লাইট লাগিয়েছেন সেটাই আমি ভাবছি। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওটাকেই মনে হচ্ছে একটা যেন ড্রাগনের চোখ জ্বলছে। আলোটা এতই ক্ষীণ, তবে আমরা আস্তে আস্তে আলোর কাছেই যাচ্ছি। এই গুহাটা প্রায় শেষ হয়ে এসেছে। এটাই শেষ গুহা। এরপরে আমরা আস্তে আস্তে ব্যাক করব। ওনারা 1 ঘন্টা যদিও বলেছিলেন, তবে এই সময়টা আমার মনে হলো 1 ঘন্টার অনেকটাই বেশি। দেখুন বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে হোটেলও আছে, অনেকেই এখানে স্টে করেন, আর সেই কারণে এই ব্যবস্থা। যদিও আমরা এখানে থাকবো না, আমাদের এটা ডে ট্রিপ ছিল, তাই সারাদিন এখানে ঘুরে আমরা ফিরে যাব হানয়ে। আমাদের এই ট্রিপটি প্রায় শেষ, আর আমরাও একদম চলে এসেছি নদীর ধারে। এরপর আমরা যাব আর একটা অন্য গন্তব্যে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো ড্রাগন মাউন্টেন। বাস আমাদের বেশ কিছুটা আগেই দাঁড় করিয়ে দিয়েছে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানেই আমরা উঠব। আর ওর সামনেই সুন্দর সাজানো এই পার্কটি, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পার্কের ভেতর আবার অনেক সুন্দর সুন্দর রাইড আছে, তবে আমরা এই রাইডগুলো উপভোগ করতে পারিনি, কারণ এখানে পৌঁছতেই আমাদের প্রায় 4টে বেজে গিয়েছিল। আর এরপর যদি সূর্য ডুবে যায় তাহলে পাহাড়ে ওঠা অনেকটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, আর চেষ্টা করছি অন্তত আলো থাকতে থাকতে আমরা যেন পাহাড়ের উপর পৌঁছে যেতে পারি। তবে যেতে যেতে এই পার্কটাকে যেটুকু দেখা যায় সেটুকুই আমরা দেখার চেষ্টা করছি। এই দেখুন বাঁদিকে একটা কত সুন্দর ক্যাফে, এখানে বসে থাকলেই মনে হয় সারা দিনটা কেটে যাবে। বাহ, এই জায়গাটাও বেশ সুন্দর, পদ্ম ফুলের বাগান, পুরো জায়গাটাই মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। আর এনারা এত সুন্দরভাবে মেনটেন করেছেন, একটা জায়গাতেও একটুও নোংরা পড়ে নেই। আমার ডান দিকে দেখুন একটা ছোট্ট গুহা। এই যে আমরা সিঁড়ির কাছে চলে এসেছি। প্রায় 500টা সিঁড়ি অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে একদম চূড়ায়। যদিও প্রচণ্ড টায়ার্ড, প্রথমে একটু ভয়ও লাগছিল যে এতটা সিঁড়ি আমরা পারবো কিনা, সত্যিই বুঝতে পারছিলাম না। এই বাচ্চাগুলো যে ড্রেসগুলো পরে আছে এগুলো এই পার্কটির সামনেই রেন্টে পাওয়া যাচ্ছে। তবে ওরা এখানকার লোকাল মানুষ, তাই এই জামা কাপড় পরে ওখানে উঠেছে। সাধারণত ফটোশ্যুট করার জন্যই এই জামাগুলো রেন্টে পাওয়া যায়। তবে আমরা একেই এতটা টায়ার্ড, তারপরে আবার ওই জামা কাপড় পরে ফটো তোলার মতো ধৈর্য আমাদের ছিল না। কিন্তু ওদের দেখে বেশ ভালো লাগলো। আমরা অনেকটা উঠে গেছি, কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। আর কতটা যেতে হবে কে জানে। মাঝে মাঝে একটু দাঁড়িয়েও পড়ছিলাম, পায়ে ব্যথা করছিল, কিন্তু মনের জোর নিয়ে উঠে পড়েছিলাম। ওই যে দূরের খাড়াই সিঁড়িটা দেখা যাচ্ছে, ওইখান দিয়েও আমরা পরে উঠেছিলাম। ওখান থেকে পুরো নিমবিনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তবে সিঁড়িগুলো কিছু কিছু জায়গায় দেখলাম ভাঙা, এখানে ওঠাটা কিন্তু বেশ কঠিন। ভয়কে জয় করে অবশেষে আমরা চূড়ায় পৌঁছালাম। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে ড্রাগন। এখানে উঠতেই আমাদের এতটা কষ্ট হলো,
ভাবুন, পাহাড়ের চূড়ায় এই ড্রাগনগুলো যারা বানিয়েছে তারা কতটা পরিশ্রম করে বানিয়েছে। ওই যে লেকটা দেখা যাচ্ছে, ওটাই ট্যামকক লেক। ওখান থেকেই আমরা বোটিং করে এলাম। সামনে থেকে তো একরকম সৌন্দর্য বটেই, আর দূর থেকে গোটা প্রকৃতিটা দেখা, এটা আর একটা অন্যরকম সৌন্দর্য। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি, এখনও সূর্যের আলো আছে। আমরা ওইখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, তার সাথে সাথে সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। আর ওই যে দেখুন দূরে ড্রাগনটা, ওর উপরেও দেখছি অনেকে উঠে যাচ্ছে, তবে এটা খুবই রিস্কি, আমরা আর ওঠার সাহস করিনি। এইখান থেকে পড়ে গেলে কোনোভাবেই বাঁচার চান্স নেই। ওখানে ডেঞ্জার জোনও লেখা আছে, কিন্তু তাও দেখছি অনেকে উঠে যাচ্ছে। যাই হোক, এটাই ছিল আজকে আমাদের শেষ গন্তব্য। এরপর হোটেলে ফিরে যাওয়ার পালা, আবার আগামীকাল সকালবেলা অন্য একটি গন্তব্যে। আমি জানি আমার এই ভিয়েতনামের পর্বগুলি দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তবে আস্তে আস্তে পুরো ভিয়েতনামের ভিডিওটা আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায়, আবার আসব নতুন একটি পর্ব নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।